প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, যেটা অতীত কখনো এই ধরনের বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাকে নিয়ে মানুষ হাসাহাসি করে আবার গালাগালিও করে। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি? কেন একটা দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রধান তাচ্ছিল্যতায় পরিণত হচ্ছে? আর ইমপ্যাক্ট খোদ সরকারের বা বিএনপির উপর কেমন পড়বে? আমি ব্যক্তিগতভাবে ওনার বিষয় না করলেও তার কার্যক্রম নিয়ে বলতে পারি। এই প্রশ্নটা আসছে বা হাসাহাসি বা ট্রল করার বিষয়টা আসছে এই জন্যে যে অভ্যুত্থান তাদেরকে এই অবস্থান নিতে সাহায্য করেছে, জুলাই অভ্যুত্থান, এবং জুলাই অভ্যুত্থানে বা এই বিপ্লবে তাদের রোলটা, বিশেষ করে ওনার ব্যক্তিগত রোল, উনি তখন কোথায় ছিলেন, কি করেছেন, এবং যখন হাসিনা পালালো তারপরে এসে ওনার যে অবস্থান, এই কন্ট্রাডিকশনটাই কিন্তু ওনাকে হাসির পাত্র করছে। উনি যদিও বলেছেন যে ওনাকে গুম করা হয়েছিল, সার্বিক কার্যক্রমে গুমের বিরুদ্ধে উনি স্বতঃস্ফূর্তভাবে কোনো মামলা করেন নাই, বাট গুম কমিশনে উনি গেলেও এখন সে অধ্যাদেশই উনি বাতিল করে দিচ্ছেন। এই মুহূর্তে এর অর্থ হচ্ছে যে উনি গুম হন নাই, এবং গুম বলে কোনো কিছুকে উনি স্বীকারও করেন না। তো সুতরাং ওনার গত 17 বছর বা উনি যতদিন দেশ থেকে অনুপস্থিত ছিলেন সেই অবস্থানটাকে প্রশ্নবিদ্ধ করেছে, এবং সেই কারণেই অনেকে ধারণা করছে যে উনি গুমের পরিবর্তে হয়তো রাজনৈতিক প্রশিক্ষণে আসামে বা শিলংয়ে অবস্থান করেছিলেন। অনেকটা প্রশ্ন এমন করে অনেকে যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। এটাই আবার আরেকভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার আছে, ডিফেক্টো প্রধানমন্ত্রী, উনি ওই অবস্থানে নিয়েছেন। এবং আমরা একটা অর্ডারও এই পরিপ্রেক্ষিতে দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, যেটা অতীত কখনো এই ধরনের বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো নজির ছিল না। প্লাস পার্লামেন্টে ওনার যে অবস্থান, জুলাই অভ্যুত্থান নিয়ে ওনার যে অবস্থান, জুলাই সনদ নিয়ে ঐক্যমত কমিশনে তার অবস্থান, জুলাই সনদকে মেনে নেওয়া, এবং তার যে সংবিধানের আওতায় এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, সেই সংবিধানের আংশিক গ্রহণ বা তার জন্য বেনিফিশিয়ারি অংশটাকে দল হিসেবে গ্রহণ করার প্রবণতাটাকেই জনগণ সঠিক বলে মনে করছে না, বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক ধারণা করছে। এই কারণেই তার উপরে, এবং যেহেতু উনি ওই দলের, সরকারি দলের প্রধান মুখপাত্র হিসেবে, এমনকি আইনমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করছেন, সেই জন্য জনগণের রোষটা ওনার উপরে যেয়ে পড়ছে। সংসদ কিংবা রাজনীতিতে এখন কি হচ্ছে, ভবিষ্যৎ কি? এক কথাই বললে আমি হতাশ, এবং দীর্ঘ 17 বছরের স্বৈরশাসনের পরে যখন জুলাই বিপ্লবটা হলো, তারপরে জনগণের যে প্রত্যাশা ছিল তাকে রিভার্স করার একটা প্রবণতা এই সংসদের মাধ্যমে আমরা উপলব্ধি করছি। আবার সেই স্বৈরশাসনের দিকেই আমরা ফিরে যাচ্ছি বলে মনে হচ্ছে। সেই ধারাবাহিকতা তেল নিয়ে যা হচ্ছে আমাদের দেশে, এটার জন্য কারা দায়ী? এক কথায় বলতে গেলে সরকার দায়ী, কোনো সন্দেহ নাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ লাগার 1 সপ্তাহের মধ্যে কেন তেল ঘাটতি হবে? আমরা তো বিমান বাহিনী দিয়ে আমরা সাপ্লাই লাইন এস্টাবলিশ করি নাই।
যে বিমান চলাচল বন্ধ হয়েছে, তেলের ঘাটতি শুরু হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা কি পেট্রোল বা অকটেন আমদানি করি? না। তাহলে পেট্রোল এবং অকটেনের ঘাটতি কেন হবে? হতে পারে ডিজেল, রিফাইন্ড ডিজেল, এভিয়েশন ফুয়েল বা ফার্নেস অয়েল, যেগুলো আমরা হয়তো আমদানি করি। যে প্রোডাক্টটা আমাদেরই রিফাইনারিতে আংশিক আমরা পেয়ে যাই, আমাদের গ্যাস প্ল্যান্ট থেকে, মানে ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট থেকে কনডেনসেট হিসেবে আমরা অকটেন পাই, পেট্রোল অকটেন। এবং আমি মনে করি নেপথা প্রসেসিং প্ল্যান্ট কিছু আছে বাংলাদেশে প্রাইভেট সেক্টরে, তাদের মাধ্যমেও একটা বিরাট অংশের অকটেন এবং পেট্রোল। এবং যেটা আমরা হাসিনার আমলেই শুনেছিলাম যে বাংলাদেশ পেট্রোল এবং অকটেনে স্বয়ংসম্পূর্ণ, এমনকি এক্সপোর্ট করার ক্ষমতা রাখে। সেই প্রোডাক্টটা যুদ্ধ শুরু হওয়ার 1 সপ্তাহের মধ্যে কেন ঘাটতি হবে? জনগণকে বোকা ভাবার কোনো কারণ নাই। মানুষকে যখন দেখানো হচ্ছে যে আমরা ডিজেল আমদানি করছি ভারত থেকে, আমার ধারণা উত্তর পূর্ব ভারতে অকটেন এবং পেট্রোলের ঘাটতিটা এই মুহূর্তে বাংলাদেশ মেটাচ্ছে এককভাবে, স্মাগলিংয়ের মাধ্যমে, এবং যার কারণে আমাদের ঘাটতি। আমাদের এই অকটেন পেট্রোল স্টোরেজ রাখারও ক্ষমতা নাই। সুতরাং এটা প্রডিউস হচ্ছে আগের রেটে, তাহলে সেটা কোথায় যাচ্ছে? আমার মনে হয় জনগণকে এখন এগুলো খুঁজে বের করা উচিত। বিশ্বের এইরকম জাতি খুব কমই আছে যারা নিজস্ব এসেনশিয়াল প্রোডাক্ট স্মাগলিং করে এবং আভ্যন্তরীণ বাজারে ঘাটতি সৃষ্টি করে। এমনকি ফরেন কারেন্সি দিয়ে, বৈদেশিক মুদ্রায় আমদানি করা এডিবল অয়েলও স্মাগলিং করে পাচার করে। তাহলে পররাষ্ট্রনীতিতে আর কি যদি বলি, খলিলুর রহমান কি মোমেন হয়ে উঠবেন কিনা, না মোমেন হয়ে গেছেন কিনা? মোমেন তো কথা বলতো, উনি তো কথা বলেন না, কিন্তু উনি জাতির কাছে কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন। উনি আসলে কি করছেন বাংলাদেশের বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি কার্যকরে? যে মার্কিন যুক্তরাষ্ট্র স্বতঃস্ফূর্তভাবে রাশিয়ার তেল আমদানির উপরে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, বাংলাদেশ নাকি রাশিয়া থেকে তেল আমদানির জন্য আমেরিকার কাছে আবেদন করেছে, অনুমতি চেয়েছে। দ্বিতীয় হচ্ছে যে ইরান আক্রান্ত হয়েছে, হোক সে আগ্রাসী রাষ্ট্র, ন্যারেটিভ অনুযায়ী ইরান কিন্তু তার প্রতিবেশীকে অতীত ইতিহাসে কিন্তু আক্রমণ করে নাই। তারা ব্যাপক সামরিক শক্তি অর্জন করলেও তারা আগে কাউকে আক্রমণ করে নাই। সেই পরিস্থিতিতে ইসরায়েল এবং আমেরিকা যখন ইরানকে আক্রমণ করলো, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যটা খুবই দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ছিল, যা জনগণের ফিলিংটাকে প্রকাশ করে নাই কোনোভাবেই, যে একটা দেশ আর একটা দেশকে আক্রমণ করলে রাষ্ট্রীয় পর্যায়ের একটা দুর্বল তৃতীয় বিশ্বের রাষ্ট্র হিসেবে আমাদের কি মতামত বা বক্তব্য থাকা উচিত। এবং একটা মুসলিম দেশ আক্রান্ত হয়েছে একটা পরাশক্তি দ্বারা, এ ব্যাপারেও আমরা অবস্থান নিতে ব্যর্থ হয়েছি। কিন্তু আমরা আশা করছি যে হরমুজ প্রণালী থেকে আমাদের জাহাজ নিরাপদে আমাদের দেশে চলে আসবে এবং আমাদের তেলের মূল্য বৃদ্ধির প্রয়োজন হবে না। সরকার কেবল দায়িত্ব গ্রহণ করেছে, সেই পরিপ্রেক্ষিতে তাকে একটা সময় দেওয়া প্রয়োজন। 50 দিনের মতো সরকার। তো সুতরাং যদিও স্পষ্ট ধারণা এই কয়দিনে দেওয়া যথেষ্ট নয়, আমি মনে করি যে লক্ষণটা আমরা দেখছি সেটা মোটেও সন্তোষজনক না।
সুতরাং সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যা কিছু করবে সেটা অবশ্যই সরকারের সিদ্ধান্ত হিসেবেই গণ্য হবে। কিন্তু আমরা পররাষ্ট্রমন্ত্রীকে, উনি সম্ভবত এই জুন মাসের যে জাতিসংঘ সাধারণ সভা হবে তার সভাপতি হওয়ার জন্যই নিজেকে বেশি সময় দিচ্ছেন, দেশের পররাষ্ট্রনীতির উপরে কম সময় দিচ্ছেন। এতে লাভটা কার? ওনার ব্যক্তিগত লাভ। উনি অন্তর্বর্তীকালীন সরকারে থেকেও ওনার ব্যক্তিগত লাভ নিশ্চিত করেছেন এবং যার জন্য ওনাকে একদিন প্রশ্নের সম্মুখীন হতে হবে যে লন্ডনে কি হয়েছিল ডক্টর ইউনূসকে নিয়ে, যার পরিপ্রেক্ষিতে আজকে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা হওয়া সত্ত্বেও উনি একটা রাজনৈতিক দলের মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং আজকে সেই রাজনৈতিক দল প্রশ্নবিদ্ধ নির্বাচনে ক্ষমতায় আসার পর উনি সেই দলের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং এই প্রশ্নের উত্তর ওনাকে একদিন দিতে হবে, প্লাস ওনার অতীত ইতিহাসও চলে আসবে।